তাহলে আমরা গত ক্লাসে যে কথাটা আলোচনা করেছিলাম সেটা হলো রিপোর্টের কাঠামোটা নিয়ে। দেখো এইটা মনে হয় তোমাদের এই ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যারের বইয়ের মধ্যে এরকম করে চ্যাপ্টারটা দেওয়া আছে, প্রাথমিক বিষয়াদি। এটা নিয়ে আমি সেদিন বিস্তারিত আলোচনা করেছি এবং আমি এটার ভিতরে কি কি পার্ট হবে সেটা লিখে দিয়েছি, তাই না? মূল ভূখণ্ডে কি আসবে, আর প্রাসঙ্গিক মানে হলো যে শেষের বুক রেফারেন্স পরিশিষ্ট যেটা বলে সেইটাতে। দেখো এখানে এভাবে লিখছে তারা, প্রাথমিক বিষয়াদি, শিরোনাম, অনুমোদন, নির্যাস। তোমরা এই বইয়ের এই যে 209 পৃষ্ঠাতে থেকে তোমরা যদি দেখো তাহলে ওরা এইভাবে তোমার এই যে সারণী, সূচি, মূল অংশ, সূচনা, অর্থ, শিরোনাম পত্র, এইভাবে করে তারা একটা মোটামুটি কাঠামো দিয়েছে। আমরা মনে হয় এগুলা নিয়ে আলোচনা আগেই শেষ করেছি এবং এইটার উপরে ভিত্তি করে আবার আমি আমার মতো করে একটা লিখে তোমাদেরকে সেদিন দেখাইছিলাম, তাই না? কিন্তু সমস্যাটা হলো সেদিন তো তোমার ওটা রেকর্ড ছিল না। তো এখানে একটু শেষ করে যাই। সেদিনকার যেটা বললাম যে মূল অংশ হবে, মূল অংশের পরে যে পরিশিষ্টতে আমরা বলছিলাম গ্রন্থপঞ্জির কথা আসবে, নির্ঘণ্ট বা ইন্ডেক্সের কথা আসবে। আচ্ছা, আমরা যে বিষয়টা সেদিন আলোচনা করি নাই সেটা হলো যে তুমি যখন উপস্থাপনা করবে তখনও তোমার এই উপস্থাপনার একটা নিয়ম মেনে করতে হবে। সেটা হলো আমরা যেটাকে বলে ডিমাই কাগজ, এই যে ডিমাই দেখবো, অফসেট ডিমাই পেপার পাওয়া যায়। এই অফসেট ডিমাই পেপার তোমরা যদি এরকম আমরা তোমরা যদি বান্ডেল আকারে নিয়ে নাও 320 টাকা মনে হয়, সেখানে 100 পিস থাকে, এরকম 4-5 জন শেয়ার করে করে একটা কিনে ফেলবা। কিনে ফেলে ওইটার ওই প্রত্যেকটা পেজের চারদিকে অল্প একটু জায়গায় যেখানে লেখছে প্রতিবেদনের 1 থেকে 1.5 ইঞ্চি বাম দিকে এবং ডান দিকে 1 ইঞ্চি খালি জায়গা রেখে চারদিকে ভাবে মার্জিন করবা। এখানে এটা যেরকম চারদিকে মার্জিন করা আছে, যে চারদিকে একটা মার্জিন করা আছে, এদিকে ফাঁকা দিছে এদিকে ফাঁকা দিছে, এরকম তোমরা করবে কি, এরকম চারদিকে একটা মার্জিন দিবা, মার্জিনের ভিতরে এরকম পয়েন্ট লিখবা, পয়েন্ট লিখে তার পিছনে এভাবে প্যারা করে 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 লিখতে হবে। আর প্রত্যেকটা পৃষ্ঠার উপরে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিবা, ঠিক আছে? আর বাধাই করার সময় তোমাদের এখানে তার বেশি কিছু বলা যাবে না। বাধাই এটা হলো জাস্ট স্পাইরাল ব্যান্ডিং করলেই হবে, স্পাইরাল ব্যান্ডিং দিয়ে হয়ে যাবে। এই যে এই পেজটা আমি সেদিন বলছিলাম যে আমি নিজে করেছি, তাহলে সেদিনটা তোমরা একটা রেকর্ডের আমি রাখতে পারিনি, আজকে আমি দেখাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মোবাইলে একটু সমস্যার জন্য আমি একসাথে ক্লাস করতেছি হাফিজের মোবাইলের মাধ্যমে। স্যার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলো। স্যার শাহ আলম স্যার ফোন দিছিল, স্যারে বললো যে প্র্যাকটিক্যালে আমাদের কোনো খাতায় কি কোনো কিছু ড্র করতে হবে? খাতা ড্র মানে? মানে আমাদের বলছিল যে মানে কোনো চিত্র অঙ্কন করতে হবে কিনা প্র্যাকটিক্যালে যখন আমরা খাতা পরীক্ষা দেবো তখন। ও আচ্ছা, বুঝতে পারছি। ওই যে আগের জিএস পরীক্ষার সময় যেরকম মোজা নাম্বার টাম্বার লিখে দিয়ে তোমাদেরকে শীট দিত না, জি স্যার। শীট দিয়ে বলতো যে এইটার এত নম্বর এত নম্বর এত নম্বর দেখালো, ভূমি ব্যাপার দেখাও, সেটা আঁকতে হইতো। সম্ভবত সে সেটা মিন করছে। স্যার সিলেবাসে তেমন কিছু তেমন দেখতেছি না স্যার। আমিও দেখতেছি না তো। আমার মনে হয় তিনটা পার্ট, সেকশন 1 এর মধ্যে আছে ম্যাপ ইন্টারপ্রিটেশন আর সেকশন 2 তে আছে রিসার্চ মেথোডলজি। এর মধ্যে ড্রয়িং এর না, তো কোনো ড্রয়িং এর অপশন নেই। তেমন কিছু দেখতেছি না আমি। এখন ওই পরিবেশ জরিপের উপরে তার কোনো পরীক্ষা হচ্ছে না যে তোমার ভূমি ব্যবহার জরিপের মতো করে মৌজা মানচিত্র এঁকে ভূমি ব্যবহার দেখাতে হবে, এটা এটা লাগবে না এখানে। আচ্ছা, 3 নম্বর কথা হলো আমি এটা এখনো প্রশ্ন কালেক্ট করে করি নাই, কালকে পরশুর মধ্যে এটা কালেক্ট করে যখন দিয়ে দিব, ধরো চিটাং কলেজের একটা প্রশ্ন দিলাম এক সেট, শাহ আলম স্যারকে বলো জি। যে স্যার আপনি ঢাকা থেকে কোনো একটা পরীক্ষা কোনো একটা কলেজের প্রশ্ন আমাদেরকে একটু কালেক্ট করে ছবি পাঠান। তখন তোমরা করবে কি, ওই পরীক্ষার উপরে একটা পরীক্ষা তোমরা গ্রুপ বসে বসে দাও প্রশ্নের উপরে। তো পরীক্ষা দিতে গেলে ধরো তুমি বই দেখে দেখেই পরীক্ষাটা দিলা, প্রশ্ন সেট নিয়ে, হ্যাঁ, বিভিন্ন কলেজের পুরানো প্রশ্ন। তো যখন পুরানো প্রশ্ন নিয়ে তুমি একবার পরীক্ষা দিয়ে ফেলবে, তাহলে মোটামুটি প্রশ্ন তোমার লেখার স্টাইলটা কি, কোথায় উত্তরটা আছে, আমরাও একটু বলে দিতে পারলাম। তাহলে তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে নিলে পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, কি বলছি বুঝছো? বুঝতে পারছি স্যার। এই যে 3টা অংশ আছে না এটার, তার মধ্যে রিসার্চ মেথোডোলজি আর সামনের অংশ তো থিওরি পরীক্ষা হবে। তো ওই থিওরি পরীক্ষার প্রশ্নটা নিয়ে বসে গ্রুপ বসে সবাই মিলে বসে বইয়ের মধ্যে ধরে ধরে ওটাকে দাগায় নিবা, দাগায় নিয়ে তার পরীক্ষাটা দিবা।
পরীক্ষাটা দেওয়ার পরে তারপরে পাঠাবা ছবি একটা, যে কোনো একটা জনের খাতাতে, স্যার এরকম করে অ্যান্সার করছি, অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। তখন আমরা দেখলাম, দেখে যদি মনে করি যে কোথাও কোনো কিছু বাকি আছে, তাহলে সেটা নিয়ে তো একটা ক্লাস নিয়ে নিব। আর তোমাদেরও প্রিপারেশন হয়ে গেল, তারপরে তো পরীক্ষার সময় তখন তোমার আর কোনো টেনশন নাই। আর এবারের পরীক্ষাতে তো আমরা, যদি পরীক্ষার সরেজমিনে তোমাদের আনতেই হয়, তাহলে 6 ফুট দূরত্ব বজায় রেখে রেখে পরীক্ষা নিবা। অর্থাৎ এক বেঞ্চে তোমরা একজন করে বসবা, বসে বসে সুন্দরভাবে পরীক্ষা দিবা। হয়তো ইনভিজিলেটরও লাগবে না, এমন একটা অবস্থা হবে আর কি। তো ঠিক আছে, আমরা আবার ফেরত যাই, যে আমাদের এই এই এইভাবে যে পয়েন্টগুলো আমি দিলাম, এই পয়েন্ট ধরে ধরে তোমার দ্বিতীয় অধ্যায়ে গিয়ে তুমি মাটি জরিপের ক্ষেত্রে, আবার আমি এখানে বলছিলাম যে মাটি জরিপের ক্ষেত্রে প্রথমে মাটির ভৌত বৈশিষ্ট্য লিখে, তারপর সেখানে লিখবা মাটির রং, মাটির কাঠিন্য, মাটির বুনট, মাটির ধরন, তারপরে রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে লিখবা মাটির পিএইচ মান, মাটির লবণাক্ততা। এগুলার যে ডাটাটা পাচ্ছ সেই টেবিলগুলো দিয়ে দিয়ে তুমি একটা বিবরণ তৈরি করবা। এইটাই হলো গবেষণার উপরে প্রকৃত চ্যাপ্টার, ঠিক আছে। আর তোমার এর আগে অনেকে আরেকটা চ্যাপ্টার করে, দ্বিতীয় অধ্যায়ের আগে একটা মানে এইটাকে তৃতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তুমি আরেকটা চ্যাপ্টার বানাইতে পারো। এই কারণে যে তোমাদের এই রিপোর্টটা খুব বেশি মোটা হবে না, যেহেতু তোমরা তুলনামূলক করতেছো না। তোমরা যদি এই টপিকটার নাম দিতা যে মাটি, পানি, উদ্ভিদ ও প্রাণীকুলের সমীক্ষা, তুলনামূলক সমীক্ষা, চরভদ্রাসনের পদ্মা নদীর চর এবং রামুর, কক্সবাজার রামুর পাহাড়িয়া অঞ্চল, তাহলে তোমার এই চ্যাপ্টারটা একটু মোটা হইতো। কিন্তু এখন যেটা আমি বুঝতে পারছি যে সেখানে তোমাদের খুব বেশি মোটা হবে না। সেই ক্ষেত্রে তোমরা প্রয়োজনে প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় একটা লিখতে পারো, লিটারেচার রিভিউ বা বুক রিভিউ, পুস্তক পর্যালোচনা লিখে, পুস্তক পর্যালোচনা লিখে দ্বিতীয় পর্যায়ের উৎস থেকে তুমি ওই যে বিভিন্ন রকমের মানে সেকেন্ডারি সোর্স, যেমন বই, ইন্টারনেট, এইগুলা থেকে তুমি ওই তোমার যে এলাকাটা, ধরো পদ্মার চর বা ফরিদপুরের জলবায়ু, ফরিদপুরের তোমার মাটির বৈশিষ্ট্য, ফরিদপুরের পানির বৈশিষ্ট্য, ফরিদপুরের উদ্ভিদের বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য, তোমার এই যে উপজেলার কৃষি কৃষি অফিসে গেলেই দেখবা যে তোমাদের এলাকার ছক ধরে 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 প্রত্যেকটা এলাকার মাটির একটা বৈশিষ্ট্যের উপরে বই করা আছে, তাদের পানির বৈশিষ্ট্যের উপরে বই করা আছে, উদ্ভিদের উপরে করা আছে, প্রাণীর উপরে করা আছে। এরকম সেকেন্ডারি সোর্স দিয়ে তুমি আগে একটা বুক রিভিউ চ্যাপ্টার করে রাখতে পারো। আর তৃতীয় অধ্যায়তে গিয়ে তখন তুমি গবেষণা থেকে যেগুলো পেলে সেগুলা তুমি লিখে তুমি ওখানে মন্তব্য লিখতে পারো যে পূর্বের যে রূপ ছিল বর্তমানে তার থেকে একটু পার্থক্য হয়েছে কিংবা হয় নাই, সেটা একটা বিষয়। এই তৃতীয় অধ্যায় হলো ফলাফল আর কি, ফলাফলের মধ্যে এই গবেষণার এই অংশটা দিয়ে একটা মন্তব্য লিখে দিতে পারো। আর চতুর্থ অধ্যায় তো পরিশিষ্টই থাকলো। আচ্ছা, তাহলে এই যে এটা মুখলেসুর রহমানের বইয়ের ছবিতে দেখাচ্ছি। তাহলে এবার আমরা ফেরত চলে যাই, তো তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের আমরা দেখতেছি যে ভৌগোলিক গবেষণার পদ্ধতি ও কৌশলগুলো, এটা হলো 3 নম্বর চ্যাপ্টার, কিংবা তার আগে 2 নম্বর চ্যাপ্টার ছিল ভৌগোলিক উপাত্ত প্রকাশনার সাথে সান্নিধ্য। ভৌগোলিক উপাত্ত আমরা ওই যে প্রাইমারি উপাত্ত, সেকেন্ডারি উপাত্ত এসব করে আমরা ওইটা আরেকদিন ক্লাস নিব। এখন আসো ভৌগোলিক গবেষণায় পদ্ধতি ও কৌশলগুলো। এইখানে আমরা দেখছি যে তথ্য সংগ্রহ নথিকরণের কৌশল, তার মধ্যে লেখা আছে পিআরএ, আরআরএ, আরজিএ, এফজিডি। তাহলে এই অংশটাতে আমরা একটু আলোচনায় ঢুকি যে পিআরএ, আরআরএ, আরজিএ এবং এফজিডি বলতে কি বোঝায়। হ্যাঁ, তাহলে আরআরএ দিয়ে আমরা বলছি র্যাপিড রুরাল অ্যাপ্রেইজাল। এটা হলো তথ্য সংগ্রহের একটা কৌশল, তথ্য সংগ্রহের একটা কৌশল। তো এই যে আরআরএ দিল, আরআরএ তে কি বলছে, র্যাপিড রুরাল অ্যাপ্রেইজাল, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সংস্থাটা এইটার সংজ্ঞা করছে এইভাবে যে এ সিস্টেমেটিক বাট সেমি স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি carried out in the field by a multidisciplinary team and designed to quickly acquire new information on a new hypothesis for rural development. এটা মূলত গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে
দ্রুত কোনো তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বলছে যে এটা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি, কিন্তু মাঠ পর্যায়ে অর্ধ কাঠামোগত একটা গবেষণা পরিচালনার ক্ষেত্রে অনেকগুলা বিষয়ের বিশেষজ্ঞরা একত্রিত হয়ে একটা টিম গঠন করে এবং এই টিম গবেষণা পরিচালনা করে, যেখানে খুব দ্রুত স্বল্প সময়ে গ্রাম উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়, যেটা নতুন মানে তথ্য হইতে পারে, পুরানো তথ্য যাচাই করার জন্য হইতে পারে। অর্থাৎ দ্রুত গ্রামীণ মূল্যায়নের প্রধান বৈশিষ্ট্যসমূহ: মাঠ পর্যায়ের অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে অর্ধ কাঠামোগত গবেষণার কাজ পরিচালনা করা, বিভিন্ন বিষয়ে জ্ঞানী ব্যক্তিদের নিয়ে গঠিত টিম দ্বারা গবেষণার কাজ পরিচালনা করা, দ্রুত নতুন তথ্য পাওয়ার জন্য চেষ্টা করা, গ্রামীণ উন্নয়নের জন্য নতুন কল্পনা যাচাই করা মানে হাইপোথিসিস যাচাই করা, এবং গ্রামীণ উন্নয়নের অগ্রাধিকার নির্ণয়ের ক্ষেত্রে আরআরএ হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ কথাটা কি? বটম আপ অ্যাপ্রোচ কথাটা হলো, আমরা জানি যে উন্নয়ন পরিকল্পনা বা উন্নয়ন চিন্তাটা দুই রকম হতে পারে। একটা হলো কেন্দ্র থেকে উপর থেকে সিদ্ধান্ত গ্রহণ করে এটাকে আস্তে মাঠ পর্যায়ে ছেড়ে দেওয়া হয়। যেমন আমরা বললাম যে শিক্ষার মান উন্নয়নে করণীয়, এবার মিনিস্ট্রি করলো কি একটা মিটিং দিল, মিটিং দিয়ে কিছু পদক্ষেপ নিল, পদক্ষেপগুলা এবার মাঠ পর্যায়ে ছড়াই দিল, স্কুল কলেজগুলোকে জানাই দিল যে এইসব ইয়া করেন, কৃষি অফিস শিক্ষা অফিসকে জানাই দেওয়া হলো যে তোমরা এইসব এসবগুলো বাস্তবায়ন করো। তাহলে এটা হলো টপ থেকে বটমের দিকে কিছু কর্মসূচি চাপায় দেওয়া, আইডিয়া চাপায় দেওয়া। আর তোমার টপ টু বটম আর বটম টু টপ হইলো যে আমরা মাঠের থেকে তারা করলো কি সরেজমিনে গবেষণা করে দেখলো, সবার সাথে তথ্য বিনিময় করলো, গ্রামের স্কুল, শহরের স্কুল, কলেজের শিক্ষকদের সাথে মিটিং করলো, শিক্ষা অফিসের সাথে মিটিং করলো, গার্জিয়ানদের সাথে মিটিং করলো, মিটিং করে তারপরে তারা সিদ্ধান্ত নিল যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এই ঘাটতিগুলো আছে, সুতরাং এইটা সমাধানের জন্য সিদ্ধান্ত হলো এইটা। এই সিদ্ধান্তগুলো মিনিস্ট্রিতে সুপারিশ আকারে পাঠানো হলো, মিনিস্ট্রি সেটা গ্রহণ করে তারপরে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিল। এইটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। তাহলে আমরা এখন যে কথাটা বলছি আরআরএ হলো মূলত এই বটম আপ অ্যাপ্রোচের একটা অংশ। অর্থাৎ এখানে মাঠ পর্যায়ের কি অবস্থা সেটাকে সরেজমিনে দেখে বিশেষজ্ঞ দল তারপরে সিদ্ধান্ত নেয় যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে আমরা কোন ধরনের পদক্ষেপ নিলে প্রকৃতপক্ষে যারা উপকারভোগী তারা উপকার পাবে। এগুলা কিন্তু মূলত এই যে আরআরএ বা পিআরএ কিংবা আরজিএ, এফজিডি, এগুলা মূলত উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এইসবের সাথে রিলেটেড হয়ে 1970, 80-র দশক বা 60-70-এর দশকে বিশেষত যখন এনজিও গুলো মাঠে খুব ব্যাপকভাবে আসছে, তখন তারা ওই যে দেখবা গ্রামে এনজিওরা মাঠ বৈঠক করে, ইত্যাদি বৈঠক করে। কিংবা তোমরা যেটার সাথে খুব বেশি পরিচিত সেটা হলো আমাদের এই যে শাইখ সিরাজের কৃষি সম্পর্কিত যে টিভি অনুষ্ঠান হয় না, নাম কি এটার নাম হলো শাইখ সিরাজের সবসময় কৃষি নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠান করে না, এই শাইখ সিরাজ সাহেব আগে বিটিভি। কৃষি দিবানিশি স্যার, কৃষি দিবানিশি। হ্যাঁ, কি নাম? কৃষি দিবানিশি স্যার, কৃষি দিবানিশি, কৃষি দিবানিশি। না না না, শাইখ সিরাজ কালো করে, চ্যানেল আই এর যে ভদ্রলোক। হ্যাঁ স্যার। কৃষি দিবানিশি না তো, এইটা উনি আগে করতেন বিটিভিতে, তারপরে এখন উনাকে দেখা দেখি কিন্তু তোমার প্রত্যেকটা চ্যানেলই এখন কৃষি ভিত্তিক একটা অনুষ্ঠান করে। হয়তো কারো একটা গরুর ফার্ম আছে, সে গরু ফার্মে ওখানে গিয়ে আপনি এটা কিভাবে করলেন, কেন করলেন, তারপরে আপনি এখানে পুঁজি কত হয়েছিল, লাভ কত, সমস্যা কি, সরকারের কি সহযোগিতা দরকার। এমন কি তুমি এখন দেখবা যে শাইখ সিরাজ করে কি বাজেটের আগে কৃষি বাজেট নাম দিয়ে আহ আহ, চলো, হ্যাঁ, এসব অনুষ্ঠান করে। কিংবা চলো যাই মাটির টানে, এরকম করে কত অনেকগুলা অনুষ্ঠান এখন করে। এই সবগুলাই মূলত ওই এনজিও আসার পর থেকে এই ধরনের আইডিয়া গুলো আসছে যে আমরা কিভাবে মাঠ পর্যায় থেকে প্রকৃত কি সমস্যা সেটাকে দেখে এসে তারপরে প্রকল্প বাস্তবায়ন করে। যেমন লেখছে দেখা 1970 এবং 80 সালের মাঝামাঝিতে এর উন্নয়ন ঘটে। আবার অনেকে মনে করেন 1970 সালে আরআরএ গবেষণা কৌশল শুরু হয়, এরকম 70-60-এর দশকেই হয়। এখানে মূলত 5টা প্রশ্নের উত্তর করা হয়: হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হু, হাউ। কেন, কি, কেন,
কিভাবে, হ্যাঁ, কে প্রকৃত উপকারভোগী হবে, কোথায় কোথায় এই উদ্যোগটা নিতে হবে, কেন নিতে হবে, কখন নিতে হবে, আর কি কি তাদেরকে দিতে হবে বা কি কি কাজ করতে হবে, এই 5টা 6টা প্রশ্নের উত্তর খোঁজার জন্য মূলত তারা এই কাজটা করে, আরআরএ চালায়। তাহলে আরআরএ বিষয়টা বোঝা গেছে তো, নামটা সুন্দর, রিসার্চ রুরাল র্যাপিড, দ্রুত র্যাপিড রুরাল গ্রামীণ অ্যাপ্রেইজাল, মূল্যায়ন। অর্থাৎ মূল্যায়ন করতেছে গ্রাম থেকে, যে আপনাদের জন্য এরকম যদি একটা প্রকল্প নেওয়া হয় তাহলে সেই প্রকল্পটা কতটা কাজে দিবে। এখন ধরো আমি যদি চিন্তা করি যে তোমাদের একটা নদী মরে গেছে, সেখানে আর পানি আসে না, একটা খাল হয়ে গেছে, মানে মৃত হয়ে গেছে প্রায়, তেমন পানি আসে না, যার জন্য কৃষি জমি সেচ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তখন করবে কি, ওই কৃষি বিভাগ থেকে, পানি উন্নয়ন বোর্ড থেকে, তারপরে ধরো এরকম কৃষি মন্ত্রণালয় থেকে তারা আসবে একটা টিম গঠন করে এসে এবার করবে কি, এলাকার লোকজনের সাথে তাৎক্ষণিকভাবে যাকে পাওয়া যায়, কিংবা তারা আগের থেকে যোগাযোগ করে কিছু লোককে রাখবে, স্কুলের শিক্ষককে লাগবে, পুরানো মুরব্বীকে লাগবে, কৃষিতে কেউ যদি পদকপ্রাপ্ত থাকে তাকে রাখবে, এরকম অনেকগুলো লোককে রেখে তারপর তারা জিজ্ঞেস করবে যে আপনার, ওরা পুরোটা দেখতে পারে, ঘুরে ঘুরে দেখে তারপরে বলতে পারে যে তাহলে এখন আপনাদের মতে কি করা উচিত এখানে পানি প্রবাহটা ফেরত আনার জন্য। তখন কেউ বলবে যে এদিক দিয়ে খাল কাটানো, ওদিক দিয়ে কেউ বলবে যে বাদ দেন, কেউ বলবে, তোমার নানা রকমের প্রস্তাবনাগুলো আসবে। এই যে দ্রুত ওখানে গিয়ে তারা দ্রুত কিছু সরেজমিনে দেখে এবং মানুষের সাথে কথাবার্তা গুলো করে যে আইডিয়াটা নিয়ে আসলো, যে তথ্যগুলো তারা লিখে লিখে নিয়ে আসবে, এটাই হলো গিয়ে মূলত র্যাপিড রুরাল অ্যাপ্রেজাল। অর্থাৎ দ্রুত তারা ওই জায়গাটা, অল্প সময়ের মধ্যে তারা ওই জায়গাটা র্যাকি করে ঘুরে টুরে সিদ্ধান্ত নিয়ে আসলো যে এখানে কি কাজ করলে আমরা অল্প মানে টাকা ইনভেস্টমেন্টেও আমরা যে টাকা ইনভেস্ট করব সেটার থেকে সর্বোচ্চ ফল আমরা অর্জন করতে পারি। এই, তাহলে আমরা এটা নিয়ে আর বেশি সময় আর বলার দরকার নেই। তাহলে এখন এটা বোঝা গেছে যে কি ধরনের বটম আপ কেন বলা হয়েছে। তাহলে এটার ব্যবহার কি, এই যে দেখো ব্যবহার কি, গবেষণার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে দ্রুত মূল্যায়ন করা যেতে পারে, যে আমি কি নিয়ে গবেষণা করব। তো এখন আমি গবেষক যদি হই, তাহলে আমি এবার মাঠে গিয়া ওই যে ঘুরে টুরে গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে আমি ওখান থেকে আইডিয়া নিতে পারি যে আসলে এখানে আসল প্রবলেমটা কি, তাহলে এই প্রবলেমটা মানুষের ফোকাসে নিয়ে আসি, তাহলে এইটা নিয়ে আমি গবেষণা করি, এরকম কথা আছে। বিভিন্ন কল্পনা যাচাই, মানে হাইপোথিসিস যাচাই করার জন্য যেতে পারে, নিয়মতান্ত্রিক জরিপ এবং গবেষণা কার্য করার জন্য এরকম একটা প্রাথমিক পর্যায়ের একটা জরিপ সে করে আসতে পারে আরআরএ পদ্ধতিতে। কোনো বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে মান উন্নয়নে কি কি ভূমিকা রাখা যেতে পারে, প্রশ্নমালা প্রণয়নের ক্ষেত্রেও সে আরআরএ করে আসতে পারে, যে আমি যে একটা বড় একটা গবেষণা করব, তাহলে আমি প্রশ্নমালা প্রণয়ন করার ক্ষেত্রে কি কি প্রশ্ন আমি এখানে নিতে পারি, মানে কোন কোন জিনিসগুলা মূলত এখানে আসল ফ্যাক্টর, সেগুলাকে খুঁজে বের করার জন্য মানুষের সাথে কথা বললে তখন বোঝা যায়। আমি বাইরের থেকে মনে করছি যে এরা মনে হয় টাকার কারণে কাজ করতে পারে না, পরে দেখা গেলো যে মাঠে গিয়ে দেখলাম যে না, আসলে টাকা বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হলো এখানে মানুষ এটাকে গ্রহণ করতে চাচ্ছে না, কারণ তাদের মানসিক একটা সমস্যা আছে। ধরো বললো যে ফার্মের মুরগি খাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হলো মানুষের অসুখ হয়ে যাবে, এখন এই কথাটা গ্রামের মধ্যে ছড়ায় পড়লো, এখন পুষ্টি চাহিদা পূরণের জন্য সরকার করলো কি, ওখানে ফার্মের মুরগি খাওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে, মানুষজন খাচ্ছে না। টিকা নেওয়ার জন্য বললো, টিকা নিচ্ছে না। এখন ধরো আসছে করোনার টিকা নিয়ে কথা আসতেছে, এখন যখন প্রকল্প নিবে দেখবে যে টকশোতে অনেকে বলতেছে যে গ্রামে এখন মানুষজন মনে করতেছে করোনা কোনো সমস্যাই না, হয়তো আমরা যে ভ্যাকসিন নিয়ে এত চিন্তা করতেছি, পরবর্তীতে দেখা যায় ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে লোকে আগ্রহ দেখাচ্ছে না। কেন? আরে হয়েছে করোনার চেয়ে আমরা শক্তিশালী। তাহলে তাহলে তো আর কোনো কিছু করার থাকবে না। এই যে মানুষের যে একটা ডিনায়াল টেন্ডেন্সি কোন একটা বিষয় সম্বন্ধে, এগুলার সূত্রগুলা ধরে ফেলার জন্য এই আরআরএ বিষয়টা অত্যন্ত কাজে দেয়। যে আমরা যদি একেবারে কারো নার্ভ বুঝতে চেষ্টা করি, মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করি, সমস্যার প্রকৃত ধরন বোঝার চেষ্টা করি, তখন আমাদের ক্ষেত্রে এই আরআরএটা আমাদেরকে ব্যাপক সহযোগিতা করে থাকে। আচ্ছা, আমরা আবার চলে আসি উন্নয়নকামী জনগোষ্ঠীর জন্য যথাযথ প্রযুক্তি নির্বাচন। এই যে আরেকটা বিষয়, যথাযথ প্রযুক্তি, যে আমি এমন একটা প্রযুক্তি নিয়ে গেলাম, ওরা বলে দূর তেরিছে এইটা আমার বাজেটে হয় না, কিংবা বলে যে দূর এত কঠিন জিনিস আমি পারবো না। যেমন ধরো শুরুতে যখন মোবাইল আসলো, এখন তুমি বললো যে ঠিক আছে যোগাযোগের জন্য আমরা মোবাইলে প্রচলন করে দিতে, প্রথম দিকে দেখছো অনেকে কিন্তু মোবাইল নিতে চায় না, যে এটা কি জিনিস। আচ্ছা, প্রথম দিকে মানুষের বাসার মধ্যে টিভি নিতে চায় না, যে ঠিক আছে
যে এলাকাগুলোতে আছে সেই এলাকাগুলোতে যেখানে ঝড় ঝঞ্ঝা হয়, তাহলে সেই জায়গাতে যদি টিভি থাকে, টিভিতে যদি আমরা এরকম সচেতনতামূলক অনুষ্ঠানগুলো দিই, এগুলো আরে বাপরে বাপ, টিভি মানে ঘরে ঢুকামো, আমার তো ইমান আমল নিয়ে টান দিবে, আর প্রযুক্তি এটা আর নিল না, তাহলে তো আর লাভ হলো না। তার মানে তোমাকে এই যে প্রযুক্তি নির্বাচনের ক্ষেত্রে মানুষের ওই সাইকোলজি গুলো একটু দেখতে হবে। সচেতনতা বৃদ্ধি, মনোভাবের পরিবর্তন করার ক্ষেত্রে কি কি কাজ করা যেতে পারে, সঠিক নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটার ব্যবহার আছে। জরুরি কোনো বিষয় যেমন প্রাকৃতিক বিপর্যয়, ত্রাণ সাহায্যের প্রয়োজনীয়তা ইত্যাদি ক্ষেত্রে তৈরি, একটা ঝড় হয়ে গেছে, আমি এখন সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে এই যে হঠাৎ করে যে জলোচ্ছ্বাসটা হইলো বা এই যে আইলা আসলো, কিংবা আমরা যে লাস্ট যেটা ফেস করলাম এই যে করোনার মধ্যে, তাহলে ওই যশোর অঞ্চল এবং ওইসব অঞ্চলে যে ক্ষতি হইলো, এখন আমার একটা সাহায্য, কি কি সাহায্য পাঠানো উচিত দ্রুত তাদের ওখানে, আমি মনে করছি যে আমার ওখানে মনে হয় পানীয় জল টল পাঠাইতে হবে, সাথে কিছু টাকা পয়সা পাঠাইতে হবে। লোকজনের কাছে গেলাম, লোকজন বলে যে না না, আমাদের টাকা টুকার দরকার নেই, আমার ফসল নষ্ট হয়ে গেছে, ধানের এই সিজনটা ছিল আর ওই বীজটা আমরা রাখছিলাম ক্ষেতে, ওগুলো নষ্ট হয়ে গেছে, আপনারা যদি আমাদেরকে ওই 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 জিনিসগুলো দিতে পারেন, তাহলে আমরা আবার নিজেরাই দাঁড়ায় যেতে পারবো। এই যে বিষয়টাকে গেজ করা, মানে খুঁজে বের করা, এইটা আমরা মূলত আরআরএ দিয়ে করতে পারি। তারপরে আসতেছি যে আরআরএ পরিচালনার উন্নয়নকামী জনগোষ্ঠীর জন্য যথাযথ প্রযুক্তি নির্বাচনের কথা বলছি, সঠিক নীতির জন্য কথা বলছি, এগুলো বলে বলছি। তাহলে এখন আরআরএ পরিচালনার কৌশলটা কি হবে? কৌশলটা কি হবে এবার শাহেক সিরাজের চিন্তা করো, তাহলে বুঝবো যে কৌশলটা কি। তার একটা ক্যামেরা টিম গবেষণার টিম আছে, এরকম আমাদের একটা টিম তৈরি করতে হবে, টিমকে গবেষণা পদ্ধতি, সেই কি পদ্ধতিতে সে গবেষণা করবে, তার উপকরণ কি কি লাগবে, সেখানে কৌশল কি কি হবে, সেগুলাকে সে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিবে এনজিও গুলার মতো করে। তারপরে করবে কি, তারা আধা নির্ধারিত ছক তৈরি করে নিবে, সাক্ষাৎকার মালা, যা প্রধান তথ্যদাতার ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা একটা ছক করে নিব, একটা ছোটখাটো একটা প্রশ্নমালার মতো করে মনে মনে করে নিব, কিংবা আমরা নোট বইয়ের মতো করে নিব, নিয়ে এবার মাঠে যাব। মাঠে গিয়ে এখন করব কি, মাঠে আমরা কি কি করব সেটাও আবার সিদ্ধান্ত নিয়ে, যে মাঠ হেঁটে হেঁটে দেখবো কিনা, কোন এলাকাটা, সেই এলাকাটা হেঁটে হেঁটে দেখবো কিনা, প্রধান প্রধান জায়গায় কিছু সময় অতিবাহিত করা। যে আমরা একটা মনে করো আমরা বন্যা কবলিত এলাকায় গেছি, তাহলে এখন ওখানে পানি, চারিদিকে পানি, তারপর আমার হেঁটে 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 ওদের যেখানে তারা আশ্রয় নিচ্ছে সেটা দেখবো, প্রধান প্রধান জায়গায় কিছু কিছু সময় অতিবাহিত করবো যে তারা কিরকম আছে। তারপরে এই টোটাল এলাকাটার একটা স্কেচ ম্যাপ তৈরি করব, বিমান থেকে তোলা ছবিগুলা নিয়ে যাব, চেক লিস্ট নিয়ে যাব যে আমার এখানে কি কি জিনিস চেক করে আসতে হবে, এরা খাদ্য পাচ্ছে কিনা, ওষুধ পাচ্ছে কিনা, কি কি রোগ আসছে, তারপরে গবাদি পশুগুলাকে কিভাবে রাখছে, পরবর্তী ফসলের জন্য বীজ আছে কিনা, তারপর এদের জন্য ঋণ সহযোগিতা আছে কিনা। এই যে মানে কতগুলা লিস্ট আগেই আমি করে চিন্তা করে নিব যে ওই এলাকার সাথে কি কি জিনিস যায়। তখন আমি করব কি, ওর ওখানে গিয়ে ওই কথাগুলো ওদের কাছে জিজ্ঞেস করলে তাহলে আমি যেই সমাধানটা দিতে চাচ্ছি, মাঠ পর্যায়ে যে তথ্যগুলো আমাকে খুঁজে বের করতে হবে, ওখানে গিয়ে আমি আর অস্থির হয়ে যেতে হবে না, আমি বুঝবো যে আমার কি কি তথ্য এখানে লাগবে। শস্য ক্যালেন্ডার, স্কেচ ম্যাপ, সময় ভিত্তিক তথ্য, রিলিফ ম্যাপ, ক্রস সেকশন ডায়াগ্রাম, এগুলা সব, পরিবারের কাঠামো ছক, এগুলা সব আমি আগেই সিদ্ধান্ত নিব, এবং এগুলা আমার সাথে নিয়ে তারপরে আমি মাঠে যাব। আর এই আরআর উপরে যেগুলা প্রভাব বিস্তার করে সেটা হলো স্থানীয় প্রভাব বিস্তার করে। 5টি প্রভাব আমরা ওখানে দেখে থাকতে পারি। একটা হলো স্থানীয় প্রভাব হলো স্থানীয় লোকজনের কিছু রিজার্ভেশন থাকে, যে তারা এটা নিতে চায় না। যেমন ধরো এটা হলো একেবারেই তোমার ধরো একটা কোনো একটা গ্রামীণ এলাকা, যাদের কিছু স্থায়ী ধর্ম কিংবা সংস্কৃতিগত বিশ্বাস আছে। এখন আমি ওখানে গিয়ে ওর বাইরে কোনো কথা বললে তারা ওইটা নিতে চাইবে না। প্রকল্পের কিছু প্রভাব আছে, আশেপাশে প্রকল্প টকল্প দেখে তাদের মধ্যে পজিটিভ নেগেটিভ প্রভাব থাকতে পারে। ব্যক্তি আছে, কোনো ব্যক্তি আছে খুব প্রভাবশালী, সে লোক করবে কি আগেই এদেরকে প্রভাবিত করে পজিটিভও করে রাখতে পারে, নেগেটিভও করে রাখতে পারে। কিংবা ধরো শীতকালে এরা একটু এক ধরনের মেন্টালিটি পোষণ করে, যখন বর্ষাকালে যায় তখন ওখানকার এলাকার লোকজনের চেহারা সুরত কর্মটর্ম সব চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা সমস্যা। কূটনৈতিক একটা প্রভাব থাকতে পারে। কূটনৈতিক প্রভাব মানে হলো বাইরের দেশগুলো কিছু কলকাঠি নাড়তে পারে। যেমন ধরো আমরা যে এখন রোহিঙ্গা নিয়ে সমস্যা আছি,
রোহিঙ্গাদেরকে স্থানান্তর বা রোহিঙ্গা ম্যানেজমেন্ট কিংবা রোহিঙ্গাদের কোন একটা কথা বলতে গেলেই কূটনৈতিকরা আবার এখানে কি করে, ইনফ্লুয়েন্স বিস্তার করে ওদের উপরে। এবং দেখা গেল যে আমি বুঝতেছি না, কিন্তু ওখানকার লোকজনগুলো যে রিয়েক্ট করতেছে এটা মূলত তাদেরকে আগেই কেউ না কেউ শিখাই দিচ্ছে। তাহলে এই জিনিস প্রভাবগুলোকে আমাকে মাথায় রেখে তারপর আমাকে মাঠে নামতে হবে যদি আমি সঠিকভাবে আর এই কাজটা সফল করে আসতে চাই। তার মানে স্থানীয় প্রভাব দেখতে হবে, প্রকল্প প্রভাব। অনেক সময় দেখা যায় যে কোনো প্রকল্পের অর্থ বেশি বা কোনো প্রকল্পটি দ্রুত ফলপ্রসূ হবে, এগুলো আমার দেখতে হবে। ব্যক্তির প্রভাব আছে ওখানে। ঋতু হলো যখন গবেষণার কাজ তাদের। এখন আমার যে এলাকাটা, ধরো আমি এখন যাচ্ছি তোমার ওই যে হাওড় এলাকাতে বা বিল এলাকাতে, চলন বিল এলাকাতে, আমি গেলাম কোন সময়, বর্ষাকালে। তো বর্ষাকালে তো চারিদিকে পানি, তাহলে ওই এলাকার মাটি দেখার তো আমার কোনো সুযোগ হলো না। তাহলে এই ঋতুগুলোও একটা ফ্যাক্টর কখন আমাকে এই কাজটা করতে হইতে পারে। আর আরআরএ করার জন্য দ্বিতীয় উৎপত্তির উৎস হচ্ছে, মানে তথ্যের উৎস হচ্ছে প্রশ্নমালা জরিপের ফলাফল, যা অত্যন্ত বেশি কাজে লাগতে পারে। তৃতীয়, এটা কি রে, এটা বাজে কথা লিখছে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে আরআরএ করার ক্ষেত্রে আমাদের ওই প্রস্তুতিগুলো নিয়ে আমাকে মাঠে যেতে হবে। এখন লিখতেছে এখানে যে পদ্ধতি সমূহ সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলো। এখন কি কি পদ্ধতি? দ্বিতীয় পর্যায়ের উপাত্তের ব্যবহার। ওই যে আগেই আমি করলাম কি, এই সংক্রান্ত যত ফাইল আছে, প্রতিবেদন আছে, থিসিস আছে, মানচিত্র আছে, প্রবন্ধ আছে, বই পুস্তক আসলে এগুলা নিয়ে আমি আগেই পড়াশোনা করে আমি আমার মতো করে ছক তৈরি করে রেডি হয়ে যাব। দৃশ্যমান পর্যবেক্ষণ। এবার আমরা করব কি, ওখানে যাওয়ার পরে আমি যদি এই পড়াশোনা করে এইসব সহায়ক সামগ্রীগুলা, ম্যাপ ট্যাপ গুলা যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে ওখানে গেলে আমার সময়টা নষ্ট কম হবে। যেমন ধরো যশোরের ভবদেহ জলাবদ্ধতার সমস্যার সমাধানের জন্য পর্যবেক্ষণ দল পরিদর্শন করছে। তাহলে আগে ভবদেহর সমস্যা কি কি আছে সেটা আগে সে ওই যে ফাইল টাইল থেকে ঘেটে ঘেটে দেখে যাবে। পরে ওখানে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলে তাদের মাথায় যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা স্থানীয় লোকজনের সাথে শেয়ার করে সে সঠিক সিদ্ধান্তে যেতে পারবে। প্রধান তথ্য দাতার সাথে আলোচনা, যেখানে আমি আগেই সিদ্ধান্ত করে রাখতে পারি যে ওখানকার শিক্ষাবিদ, ওখানকার সরকারি লোকজন ইত্যাদি। দলীয় সাক্ষাৎকারের ব্যবস্থা করতে পারি, এলাকার লোকজনকে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি কয় না কয়, আসলে চেয়ারম্যান সাহেব তো প্রকল্প আসলে তার এইরকম প্রকল্প আসলে তার টাকা সুবিধা হয়, আমরা তো আসলে এগুলো কিছুই পাই না, তার চেয়ে আমাদেরকে এইভাবে দিলে পরে আমাদের সুবিধা হয়, এরকম কিছু ব্যাপার আছে না। এই জন্য করে কি, ওই কমিউনিটি ওয়ার্কশপ বা এলাকার লোকজন, ফোকাস গ্রুপ, এরকম গ্রুপের সাথে আমরা বৈঠক, মানে উঠান বৈঠক টৈঠক হ্যান ত্যান অনেক রকমের কাজ এখন আছে। কেস স্টাডি আছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ যে হ্যাঁ আপনারা যে বলতেছেন যে এই প্রকল্পে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে, তাহলে চলেন এই প্রকল্পে এত সালে এত টাকা ঋণ নিছিল অমুক গ্রামের ওই চারজন, তাহলে ওই চারজন ওই ঋণ নেওয়ার পরে তাদের আজকের অবস্থাকে আমরা একটু দেখে আসি। এইটা হলো কেস স্টাডি। তখন করবে কি, ওর বাড়িতে যাবে, যাই বলবো যে আপনি এত সালে ঋণ নিয়েছিলেন, হ্যাঁ, তারপর আপনি কি করছিলেন, আমি এতটা গরু কিনছিলাম, অমুক জাতের গরু কিনছিলাম, সেই গরুর থেকে আপনার কি হয়েছে, আপনি কি ঋণ দিতে পারছেন? তখন সে বলবে যে আমার এই সমস্যা হয়েছিল, এইভাবে হয়েছে। যদি পজিটিভ আসে তখন তথ্য নিয়ে, হ্যাঁ দেখছেন এই বেটা এই কাজটা করে অত্যন্ত উপকৃত হয়েছে, সুতরাং আমরা এইভাবে অগ্রসর হইতে পারি। তাহলে এগুলো হলো কেস স্টাডি। আর এটা হলো উদ্দেশ্যমূলক নমুনা জরিপ। এটা হলো সংখ্যাতত্ত্বিক গবেষণার লক্ষ্যে, এটা কোনো বিষয় না। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে আরআর এর একটা ব্যাপক গুরুত্ব আছে। গুরুত্বটা কি? গুরুত্বটা হইলো যে সরকারের কোনো প্রকল্প বা উন্নয়ন চিন্তাকে যদি আমরা, বা এনজিওর বেসরকারিও কোনো উন্নয়ন প্রকল্পকে যদি আমরা বাস্তববাদী করে তুলতে চাই, যদি ব্যাপকভাবে অর্থের সঠিক প্রয়োগ করতে চাই, সঠিক ফলাফল পেতে চাই, পরিবেশ রক্ষা করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই যে মানে মাঠ পর্যায় থেকে বটম আপ পদ্ধতি যেটা আছে, সেই পদ্ধতিতে আমাকে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তারপরে আমাকে সিদ্ধান্ত যেতে হবে। সেই ক্ষেত্রে আরআরএ আমাকে যথেষ্ট সহযোগিতা করতে পারে। তাহলে এবার আসি পিআরএ কি জিনিস। পিআরএ আর আরআরএ মোটামুটি একই জিনিস। এখন আর আমি বেশি সময় নিব না, মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দেওয়া হয়ে গেছে যে আরআরএ বিষয়টা কি। তাহলে পিআরএ বিষয়টা কি? যোগাযোগ তথ্য গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর অনুশীলন। 1970 সালে এই যে বেসরকারি প্রতিষ্ঠান এনজিও গুলোর মাধ্যমে এটা হয়। পিআর এর লক্ষ্য হচ্ছে গ্রামের লোকজনের মতামত এবং তাদের থেকে প্রাপ্ত তথ্যগুলোকে সহজ করার জন্য
অন্যদের সাথে শেয়ার করা, বিশ্লেষণ করা, একত্রিত করা, সেসব পরিচালিত হয় উন্নয়ন পরিকল্পনা ব্যবস্থাপনায় কোনো প্রজেক্টের উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা হলো পিআরএ কি, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেইজাল, অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন। দেখো তাহলে এখানে বলতেছে যে আমরা ওই যে আরআরএ তে যেরকম তথ্য সংগ্রহ করি, এরকম তথ্য সংগ্রহ করে এই তথ্যটাকে আবার অন্যদের সাথে শেয়ার করা, প্রজেক্টরের মাধ্যমে শেয়ার করা। এখন আমি করলাম কি, কোনো একটা গ্রামে গেলাম উন্নয়ন একটা চিন্তা নিয়ে, যে স্বাস্থ্য ধরো আমি বললাম যে সরকারের যে টিকাদান কর্মসূচি আছে, সেই টিকাদান কর্মসূচির উপরে আমি জনগণের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে এখন পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেইজালটা কি হবে? তখন আমি করলাম কি, এটার উপর একটা তথ্যচিত্র তৈরি করলাম, যে টিকা দেওয়ার আগে শিশুদের এই রোগের ক্ষেত্রে কি কি সমস্যা ছিল, তারপরে 5 বছর পরে ওদের কি চিত্র হলো, এটার একটা ভিডিও নিলাম, কয়েকজনের সাক্ষাৎকার নিলাম, নিয়ে এবার আমি করলাম কি, গ্রামে গ্রামে বললাম যে খবর দিলাম যে আজকে অমুক বাড়ির উঠানে আমরা একটা যে টিভি শো করব, যেখানে এই একটা প্রকল্প নিয়ে আলোচনা করা হবে, আপনারা সবাই আসেন। তখন লোকজন আসলো, এসে ভিডিও টিডিও দেখলো, দেখে তাদের মধ্যে একটা আসলো, মানে দেখার পরে এবার একটা তাদের মধ্যে একটা নতুন অনুভূতি সৃষ্টি হলো। যেমন ধরো তোমার ওই যে কি বলে, তোমরা একটা সিনেমা দেখে থাকবে অক্ষয় কুমারের টয়লেটে লাভ স্টোরি নাকি এরকম একটা বিষয়, যে স্যানিটারি টয়লেট ইউজ করার ক্ষেত্রে উপকারিতা। চিন্তা করে দেখো, ওদের গ্রামের লোকজন যেহেতু বাইরে ওপেন টয়লেট করে, তারা কোনোভাবেই এই মানে চার দেয়ালের মধ্যে তাদের এই প্রাকৃতিক ডাকের কাজটা সারতে তারা রাজি না। পরে কি করলো, তাদেরকে এরকম অনেক রকম মোটিভেশন কোর্স করা হলো, বিভিন্ন ধরনের সিনেমা টিনেমা দেখায় টেখায় অনেক আয়োজন করে তারপরে তাদেরকে বুঝাইতে হয়েছে। তাহলে এই যে ও জনগণকে যে সম্পৃক্ত করে তারপরে একটা আইডিয়াকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করে তোলা এবং উন্নয়নের কার্যক্রমে এগিয়ে নেওয়া, এটা মূলত এই যে পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেইজাল। যে জনগণ যদি অংশ না নেয়, তাহলে যে কোনো প্রকল্পই তোমার ব্যর্থ হইতে পারে। সেই কারণে তাহলে দেখো, এবার আসো এরা এই পিআরএ তৈরি করার ক্ষেত্রে কি করবে। পিআর এর প্রয়োজনীয় বিষয়গুলো হলো প্রায় কাঠামোগত সাক্ষাৎকার। তাহলে সাক্ষাৎকারটা আমরা কাঠামোটা আগেই তৈরি করে রাখবো, যে এই প্রশ্ন করবো এবং এই প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো থাকবে। দলীয় আলোচনার একটা ব্যবস্থা করতে পারি, পছন্দের র্যাঙ্কিং করতে হবে, যে কোনটা করবো, চিত্রাঙ্কন প্রদর্শন ইত্যাদি করতে হবে, যে সিনেমা টিনেমা দেখাবো, মৌসুমী ঐতিহাসিক মানে রেখাচিত্র থাকা যেতে পারে, এইসব। তাহলে পিআরএ সংগঠিত হয় তাদেরকে কোনো কারখানায় মাঠকর্ম বা কোনো বিশ্লেষণমূলক কাজে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে নিচে। আচ্ছা, যেসব লোকজনের মাধ্যমে পিআরএ সংগঠিত হয় তাদেরকে কোনো কারখানায় মাঠকর্ম বা অন্য কোনো বিশ্লেষণমূলক কাজে 2 থেকে 3 সপ্তাহ সময় দিয়ে রেডি করে নেওয়া, এই প্রিপারেটরি করার জন্য যাদেরকে আমরা মাঠে পাঠাবো। আচ্ছা, এখানে পার্টিসিপেটরি তো, এটা আবার বিষয়টা এমন যে ওই গ্রামের লোকজন বা ওই ধরো আমি এখন হিজড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছি, তাহলে হিজড়াদেরকে থেকে টিমটা গঠন করে তাদেরকে দিয়েই আবার তাদের লোকজনের মধ্যে আমি বিষয়টাকে গ্রহণযোগ্যতা নেওয়াবো। আচ্ছা, এখন এর মধ্যে কাজ কি কি করে? 1 নম্বর কাজ হলো গ্রাম অতিক্রম করা। দেখো, গ্রাম অতিক্রম করা মানে কি, যে আমি কোন গ্রামীণ এলাকার উপাত্ত সংগ্রহের জন্য সর্বপ্রথম স্থানীয় গ্রাম্য লোকজনকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য অনুযায়ী সমস্ত গ্রামকে পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমি দেখে ওই এলাকার একটা স্কেচ করে নিব, আগেই মানচিত্র মতো করে নিব, করে কোথায় কি আছে, ভূচিত্রাবলী, প্রাকৃতিক বনায়ন কোথায়, মৃত্তিকা কোথায় কি, ভূমিরূপের পার্থক্য কোথায় কি আছে, চাষাবাদের ধরন কোথায় কোথায় পার্থক্য আছে, এইসব বিষয়গুলো সম্বন্ধে আমি কিছু নোট আমি করে নিব। এই যে গ্রামের 2-4 জন লোককে সাথে নিয়ে গ্রামের ট্রানসেট বরাবর, মানে ওই আড়াআড়ি করে আমি এই মাথা সেই মাথা ঘুরে এলাকাটা সম্বন্ধে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে সামাজিক ও সম্পদ মানচিত্র তৈরি করব, ঋতুভিত্তিক অনুশীলন করব, বর্ষাকালে কেমন চিত্র হয়, শীতকালে কেমন চিত্র হয়, ভূমি ব্যবহার, আর গ্রীষ্মকালে ভূমি ব্যবহার কেমন থাকে, প্রধান ফসলের সময় কেমন থাকে, এইসব জিনিসগুলো আমি স্কেচ করে নিব। তারপরে বলতেছে, তো এইভাবে যে কাজটা সেটাকে আমরা বলছি পিআরএ। আর আরজিএ বিষয়টা হলো র্যাপিড জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ। দেখো, পিআর হলো পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেইজাল, আর এটা হলো কি আরজিএ, র্যাপিড জিওগ্রাফিক্যাল অ্যাপ্রেইজাল। একেবারে আসল কথায় আসি,
এই RGA-টাই প্রথম ছিল, RGA থেকে আসছে RRA। আর RGA-তে যে র্যাপিড জিওগ্রাফিক্যাল অ্যাপ্রেইজাল, ওই যে শাইখ সিরাজের কথা যে বললাম, কৃষি ও মানুষ, মাটি ও মানুষ যে অনুষ্ঠানটা সে করে, এই শাইখ সিরাজ সাহেব হলো ঢাকা ভার্সিটির জিওগ্রাফির আমাদের সিনিয়র ভাই, সিনিয়র লোক। হ্যাঁ, তাহলে উনি এগুলা দেখে শিখে উনি করছেন কি তার কর্মজীবনে এটা অ্যাপ্লাই করে দিয়েছেন, কৃষি নিয়ে কাজ করেন। আর যেহেতু ওই একই কথা আর এর মতো, যে আমরা দ্রুত ভূবিদ্যা এবং পরিবেশ চর্চার সাম্প্রতিক দৃষ্টিভঙ্গির আলোকে স্বল্প সময়ে প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের উপায় বা পদ্ধতিকে দ্রুত গ্রামীণ মূল্যায়ন বা RGA বলা হয়। অর্থাৎ ভৌগোলিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমরা স্বল্প সময়ে যে পদ্ধতিটা নিতে পারি এটাকে বলা হয় RGA। এখন এই RGA এর কথাটাকে বলতেছে যে প্রথমার্ধের দিকে, মানে শতকের প্রথমে, 19 শতকের প্রথম দিকে, ওই যে 50-60-এর দিকে যারা যে ভূতত্ত্ব জরিপ করত, ভূমি জরিপ করত, ভূগোলের জরিপ করত, কিংবা যারা সমরবিদরা যারা ছিল, যারা যুদ্ধের পরিকল্পনা করত, এরা করতে গিয়ে যে র্যাকি ট্যাকি করে দ্রুত এলাকা সম্বন্ধে একটা ধারণা নেওয়ার চেষ্টা করতো। এখন এটার উপযোগিতা একটু কমে গেছে। কেন? ওই যে GIS চলে আসাতে ম্যাপ আমার কাছে আগেই চলে আসতেছে, আমি স্যাটেলাইট ইমেজ দিয়ে বুঝে ফেলতে পারতেছি। সেই কারণে এগুলার এই RGA এর চাহিদাটা এখন একটু কমে গেছে, ব্যবহারটা একটু কমে গেছে, আগে এটা ব্যাপক হারে ছিল। তাহলে পর্যায়সমূহ কি কি RGA করার জন্য? RGA করার জন্য মূল তথ্যদাতা নির্দিষ্ট করা, যে স্থানীয় প্রধান ব্যক্তি কাদের কাছে আমরা যাব তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে, প্রধান ব্যক্তিরা কারা হবে, শিক্ষক কাছে যাব, সমাজকর্মীর কাছে, রাজনৈতিক ব্যক্তিদের কাছে যাব, তাদের একটা লিস্ট আগেই করে নিব। তারপরে একটি কাঠামো ভিত্তিক তথ্য সংগ্রহের নির্দেশনা অনুসরণ করে সাক্ষাৎকার গ্রহণ করার ব্যবস্থা করব। স্থানীয় মানচিত্র, বিমানচিত্র ব্যবহার করব। দেখো আমরা যে যখন রামুতে গেলাম, রামুতে যাওয়ার পরে কিন্তু আমাদের কাছে GIS ম্যাপ ছিল না, সরি মৌজা ম্যাপ ছিল না। আমরা পরে কিছু স্যাটেলাইটের ইমেজ নেওয়ার চেষ্টা করলাম, তারপর আমরা স্থানীয় লোকজনের কাছে যোগাযোগ করে মানচিত্রটা সংগ্রহ করছিলাম। স্থানীয় নির্দেশক পুস্তিকা, শস্য, এইগুলা কৃষি অফিস বা ভূমি অফিস আছে যারা, বা হ্যাঁ ভূমি অফিস, এদের কাছ থেকে এই যে বিভিন্ন তথ্য, মাটির বৈশিষ্ট্য, ভূসংস্থানিক মানচিত্র, এগুলো আমরা আগেই নিয়ে নিতে পারি। লেখচিত্র তৈরি করে নিতে পারি, মাপনী তৈরি করে নিতে পারি। অর্থাৎ আমরা এখানে গিয়ে ওই RR এর মতোই কি, কখন, কেন, কোথায়, কে, কিভাবে, এই তথ্যগুলা, প্রশ্নগুলার তথ্য আমরা সংগ্রহ করে ওই RR এর মতো আমরা একটা কাজ পরিচালনা করলে এটা হবে RGA। 6টা ভিত্তিতে আমরা এই কাজটা করতে পারি। RGA এর প্রস্তুতির খেলার ক্ষেত্রে সমীক্ষা এলাকা চিহ্নিতকরণ, আমার সময় আর 1 মিনিট আছে, সমীক্ষা এলাকার সম্পর্কে প্রকাশনা জরিপ, জরিপ এলাকা নির্ধারণ মানচিত্র। আচ্ছা শোনো, তার আগে বলিনি, আমার 1 মিনিট সময় শেষ হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি শেষ করে ফেলছি RGA, এটার উপরে